এটি সুন্দরবনে বাঘের আক্রমণে জীবিত ও মৃত ১০৫ জনকে উদ্ধার করে আব্দুল গনি থেকে টাইগার গনি হয়ে ওঠার গল্প। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি আল মামুনের সাথে একান্ত সাক্ষাৎকারে। তা বাঘ যদি এভাবে ভেসকি দেয় তাহলে তো আমরা জীবন বেরিয়ে যায় আমাদের। তবুও বাঘের দিকে চোখ রেখে মোটামুটি এবং লাঠি দিয়ে তাকে ভয় দেখাতে হয়, তার গায়ে আঘাত করা যায় না। আঘাত করলে সে বুঝতে পারবে আমার শক্তি কতটুকু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবন এলাকায়। আজ আমরা এসেছি একজন মানুষকে আপনাদের সঙ্গে যুক্ত করব এবং তার জীবনের কিছু কথা আমরা তুলে ধরব। তিনি ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায়, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে তার জীবন কাহিনী বা জীবনের বর্ণনা দিয়েছেন। তিনি ২০০৭ সাল থেকে সুন্দরবনে বিভিন্ন কর্মে যাওয়া যে মানুষগুলো বাঘের আক্রমণের শিকারে আহত হন, অনেকে নিহত হন, সেই আহত এবং নিহত সেই মানুষগুলোকে, সেই লাশগুলোকে উদ্ধার করতে ২০০৭ সাল থেকে যিনি স্বেচ্ছায় পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আর কেউ নন, আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আব্দুল গনি। আব্দুল গনি নামে হলেও তাকে কিন্তু বর্তমানে আসলে কেউ আব্দুল গনি নামে চেনে না। সকলেই তাকে এই এখন ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় ১০৫ জনের মতো ব্যক্তিকে উদ্ধার করেছেন, জীবিত এবং মৃত। সেখান থেকে তার নামটি চলে এসেছে টাইগার গনি। তো আমরা এখন টাইগার গনির সঙ্গে যুক্ত হব এবং তার মুখ থেকেই কিছু কথা শুনবো। আপনার এই টাইগার গনি হওয়ার পিছনে খুব ছোট করে যদি একটু কথা বলতেন। এইভাবে মানুষকে বাঘে ধরা মানুষ উদ্ধার করতে করতে এমনিতেই এলাকাবাসী আমাকে মানে টাইগার গনি বলে নাম ধরে ডাকা শুরু করলো। কত সাল থেকে আপনি মূলত এই মানে বাঘে ধরা মানুষকে উদ্ধারের কাজে আসেন? আমি ওয়াইল্ড টিমে চাকরি করি ২০০৭ সাল থেকে, আর ২০১৯ সাল পর্যন্ত আমি চাকরি করছি এবং এই পর্যন্ত মোটামুটি ১০৫ জনের মতো মানুষ আমি উদ্ধার করতে পেরেছি। আপনি এই যে বিভিন্ন সময়ে যে বাঘে ধরা মানুষকে উদ্ধার করেন, এর ভিতরে সবচাইতে স্মরণীয় বা বেদনাদায়ক কোনো ঘটনা যদি আপনার থাকে সেটা একটু বলবেন। মানে বেদনাদায়ক সবগুলোই থাকে, মানে বাঘে যখন একজন মানুষকে ধরে তখন ওই মানুষটা এবং বাঘ একেবারেই মানুষটা তার কোলের ভিতরে থাকে। তা বাঘ যদি এভাবে ভেসকি দেয় তাহলে তো আমরা জীবন বেরিয়ে যায় আমাদের। তবুও বাঘের দিকে চোখ রেখে মোটামুটি এবং লাঠি দিয়ে তাকে ভয় দেখাতে হয়, তার গায়ে আঘাত করা যায় না। আঘাত করলে সে বুঝতে পারবে আমার শক্তি কতটুকু, সে কিন্তু তো আমাদেরকে আক্রমণ করবে। আমাদের কি করতে হয়, তার দিকে চোখ রেখে আমাদেরও এরকমভাবে ভেসকে দিতে হয়। তাহলে ভয় দেখাইয়ে মোটামুটি আমরা এইভাবে অনেক পরিশ্রম, মানে এই পরিশ্রমের কথা বলতে নিজের চোখেও পানি আসে। ইভেন রাত্রিরে ঘুম হয় না। যখন এটা করা হয়ে যায় তখন আমরা ভেবেও চিন্তা করতে পারি না যে আমরা বেঁচে থাকবো বা আগামী দিন এরকম যদি হয় যে আমরা বেঁচে থাকবো কিনা। কারণ আমরা যখন মানুষকে বাঘে ধরে তখন যখন লাস্টে নিয়ে আসি কোনো কোনো সময় সাইড দিয়ে যে আক্রমণ, যে শব্দ, যে মোটামুটি যে ভয়টা চলে আসে, তখন মনে হয় না যে আমার মার কোলে আমি আর ফেরত যাব। আচ্ছা, এই যে আপনার মোট জীবিত এবং মৃত মোট ১০৫ জনকে আপনি উদ্ধার করেছেন, যেটা আপনার ডায়েরিতে নোট করে রেখেছেন, এর ভিতর থেকে স্মরণীয় কোনো একটা জীবিত অথবা মৃত ব্যক্তিকে উদ্ধারের ঘটনা যদি আমাদের জানান। হরিনগরের নবকে মোটামুটি যখন বাঘে ধরছে তখন আমরা খালের ভিতর দিয়ে গেছি। তো যাওয়ার পরে মানে খালের ভিতর দিয়ে পানি শুকাই গেছে, খুবই হাবড়, মানে হাঁটুর সমান হাবড়। তো যেতে আমাদের অনেক কষ্ট হয়েছে, মানে প্রায় ২ কিলোমিটারের মতো রাস্তা। তো ওখানে যেয়ে এরকম হাঙর গেড়ে বনের উপরে উঠলাম, ওঠার পরে যেখানে বাঘে ধরছে সেখানে আমরা মোটামুটি পর্যবেক্ষণ করলাম। করার পরে আমরা ওখানে যেদিক দিয়ে রক্ত বা বাঘের পদচিত্র বা মানুষটা টেনে নিয়ে গেছে সেদিক দিয়ে আমরা গেলাম। এবং যেতে 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 অনেক দূরের ভিতরে অনেক ঘন জঙ্গল। হ্যাঁ, আমাদের এই সাতক্ষীরা রেঞ্জে অনেক ঘন জঙ্গল। তোর ভিতরে মোটামুটি এক পর্যায়ে মানুষটার আমরা একটা বডি দেখতে পাইলাম। তো দেখার পরে যখন
মোটামুটি আমরা ওই চারিদিকে লক্ষ্য রেখে আমরা খুব ভয়ঙ্কর হয়ে, হ্যাঁ, মানুষটাকে যখন দখল করে নেই, তখন আমরা ওই মানুষটা আমি গামছা দিয়ে যখন বাঁধতেছি, আমার সামনে আমাদের টাইগার ভিলেজ রেসপন্স টিমের সদস্য ছিলেন সুনকুরি বাড়ি শাহিন। তো ও বলছে যে গনি ভাই তোমার পিছনে বাঘ। আমিও পিছন ভাই তাকিয়ে দেখি যে আমার পিছনে বাঘ এরকম করতেছে। তো আমি বললাম শাহিন তুমি এসো আমার সাথে। একসাথে আমরা দুজন বা আরো দু চারজন সম্ভবত ছিল, মানে ওই সময় মনে নাই। তো এই বাঘটার সম্মুখে সরাসরি লাঠি দিয়ে আমরা গাছের গায়ে শব্দ করে এই বাঘটা তাড়ি দিয়ে তারপর ওই মানুষটাকে আবার ঘাড়ে নিছি। নেওয়ার পরে এইভাবে ওই বাঘ আমাদের সাথে হাঁটতেছে। এটা আমার জীবনে খুবই একটা স্মরণীয় ঘটনা। তারপরে যখন এই খালে আসলাম, তখন খালের নিচ দিয়ে আমরা হাঁটতেছি, উপর দিয়ে বাঘ যে কোনো মুহূর্তে ওই লাশের পরে বা আমাদের গার উপরে লাফ দিয়ে পড়তে পারে। এটা খুব বড় একটা রিস্কের ব্যাপার। মানে কিছু পথ আসার পরে আমরা খালে একটু পানি পাইলাম, ওই পানি দিয়ে লাশটা টেনে নিয়ে আসতে যার হাই 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 করলেও শব্দ হয় না, আমাদের গলায় কোনো শব্দ আর নাই। কারণ একটু জল একটু পানির যে খাবো ওই সময় আমাদের কাছে খাবার পানিও নাই। তো এটা এই এতটা রিস্কের ব্যাপার, এটা হয়তো বা মুখে বলতেছি সংক্ষিপ্তর মধ্যে। তো এটা যখন করা হয় তখন কঠিন একটা ভয়াবহ কাজ। এটা মনে হয় না যে আবার যাব ওই মানুষটিকে উদ্ধার করতে, বা এই ধরনের ঘটনা যদি ঘটে মন চায় না, কিন্তু এটা এই ধরনের ঘটনা যদি ঘটে আমরাও বসে থাকতে পারি না, এবং আমার সংগঠনের সদস্য বসেও থাকবে না। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন এই ধরনের ঘটনা না হয়, আর যদি হয় যেন আমরা দ্রুত উদ্ধার করতে পারি এই কামনে, এবং সকলের দোয়া চাচ্ছি। আমাদের জন্য সকলেই দোয়া করবেন। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনি এই বাঘ উদ্ধার করার কারণে বেশ কিছুদিন বা কয়েক বছর চাকরি করেছেন। এখন চাকরি শেষ হয়ে যাওয়ার পরে এখন আপনি বর্তমানে কি করছেন বা আগামীতে আপনার পরিকল্পনাটা কি? আমি এখন মোটামুটি আমার বাড়িতেই থাকি আমি, এবং আমাদের সংগঠনের টুকটাক কাজ মাজ যখন সুযোগ হয় সুবিধা হয়, মানে আমরা সংগঠনে সবাই 10টা করে টাকা দেই। তো এই 10টা টাকা এবং হতে হতে যখন একটু টাকা বেশি হয় তখন আমরা এলাকায় সচেতনমূলক কাজ টাজ করি, এবং আমরা মোটামুটি এক পর্যায়ে বলা যায় যে আমরা খুবই কষ্টে জীবনযাপন করি, যেহেতু আমাদের চাকরি বাকরি নাই। তো তো আর কিছু কিছু সময় মোটামুটি ঢাকা থেকে বা দেশের বাইরে থেকেও আমাদের এখানে ট্যুরিস্ট আসেন, আমার কাছে আসেন, বা তাদের সুন্দরবন ঘোরাই। তারা যদি 10টা টাকা বকশিস করেন, ওটাই আমরা মোটামুটি চলাফেরা করি। আচ্ছা, এখন তো দেশে আসলে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তার দেশ চালাচ্ছে, দেশ পরিচালনা করছে। তো এখন আপনি তো যেহেতু একজন অভিজ্ঞ, তো সেক্ষেত্রে আপনার কোনো মানে চাওয়া বা কোনো কিছু আছে কিনা বর্তমান সরকারের কাছে? না, আমার সরকারের কাছে কিছু চাওয়ার নাই। যদি আমার কাজ দিকে ভালো লাগে তো আমাকে কেউ সাহায্য করতে পারেন, এটা আমার সরকারের কাছে। কারণ আমি আমার দেশে বাস করি। আমি আমাদের কর্তব্য হলো যে যে যেখান থেকে আসি এই দেশকে আমরা কিভাবে আগায় নেওয়া যায়, এই দেশকে সহযোগিতা করা যায়, এটা আমাদের কর্তব্য। দেশের কাছ থেকে কিছু চাওয়ার কর্তব্য, এটা আমার মনে হয় ঠিক না। যেমন আমি সুন্দরবনের বন্য প্রাণী যতটুকু পারি রক্ষা করি, আমার আরেকটা ভাই যতটুকু পারেন এলাকাবাসীকে নিয়ে মানে কাজ করেন। এটাই সবাই মিলে আমাদের দেশের জন্য কাজ করতে হবে এবং দেশকে উন্নত করতে হবে, এটাই হলো আমার মূল কথা। দর্শক, এতক্ষণ আপনাদেরকে শোনাচ্ছিলাম সেই টাইগার গনি ভাইয়ের কথা, যিনি তার অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। এবং বর্তমানে কিন্তু তার চাকরি নেই। তিনি বর্তমানে যে পর্যটকরা এখানে আসেন, যারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকায় তার লেখাগুলো পড়েছেন, তারা কিন্তু যোগাযোগ করেন কম বেশি, এবং তিনি ট্যুরিস্টদের গাইড করার জন্য সুন্দরবনে নিয়ে যান। সেখান থেকে যে পারিশ্রমিকটা পান সেটা দিয়েই তিনি বর্তমানে চলেন। বর্তমানে তিনি এই ট্যুরিস্টদের গাইড করছেন। আমার জানার মতে সাতক্ষীরার সুন্দরবনের সাতক্ষীরা অঞ্চলের ভিতরে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি। আগামীতে যারা সুন্দরবন ভ্রমণ করতে আসবেন অবশ্যই তার সহযোগিতা নেবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। সাতক্ষীরা থেকে আল মামুন।